স্যার আসবে না তো আসবে না, যাবে না পরিষ্কার প্রথমে বলে দাও, ডোন্ট কাম। শোনো, মাস্তানি যদি করো, মাস্তানি করতে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। তারপরে কিন্তু দণ্ড এবং ধোলাই, বাট ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারপর এসে বললো হাত কষলে আমার ডিজেল লাগে মিয়া, আমার বিদ্যুৎ লাগে মিয়া, তখন ভালো করে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে। তখন জয়েন্ট সেক্রেটারিকে ইন্ডিয়াতে পাঠাই দিবা, আর এদিকে মাস্তানি যে আমি ইন্ডিয়াতে গেলাম না। শেখ হাসিনা বাড়লে অগাস্ট মাসেই ঢুকে যেতেন, মানে 200 সাংবাদিক নিয়ে, হ্যাঁ 20টা বিমান নিয়ে ঢুকবো ইত্যাদি, এইসব কথা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা, এই দেশে আসার ঘোষণার সাথে নিশ্চয়ই দেশি বিদেশি আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা সংযোগ রয়েছে। ভারত, বাংলাদেশ, আমেরিকা, চায়না, এসবের একটা যোগসূত্র নিশ্চয়ই রয়েছে। আমাদের দেশে অনেকে মনে করেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সমন্বয় ছাড়া ওনার দেশে ফেরা সম্ভব কিনা এই প্রশ্ন আছে। সবশেষ তাদের দিক থেকে প্রস্তুতির কি ধরনের খবর আছে, কিরকম প্রস্তুতি চলছে বলে আপনার কাছে খোঁজ আছে, এবং এই আশাটা কি এখনো সেই ডিসেম্বরে আসার প্ল্যানে আছে কিনা? শেখ হাসিনা বলেছেন ঠিকই যে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বরের মধ্যে ঢুকবো। উনি বিভিন্ন সময় অনেকগুলি ইন্টারভিউতে এর মধ্যে দিয়েছেন। আমি লক্ষ্য করলাম যে উনি কোনো কোনো জায়গায় বলেছেন সে মানে ডিসেম্বরের মধ্যে ঢুকবো, কোনো কোনো জায়গায় বলেছে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস ইত্যাদি। আমি যারা ওনার সাথে যোগাযোগ রাখছে ভারতীয় কর্মকর্তারা, তাদের কাছে যা শুনলাম যে উনি পারলে অগাস্ট মাসেই ঢুকে যেতেন, কিন্তু সবাই ওনাকে বুঝিয়েছে, ওনার দলের নেতারাও এবং আমাদের যেসব লোকজনের সাথে ওনার যোগাযোগ আছে ভারতবর্ষে, তো ওনার মানে ওনাকে বইনজি বলে সম্মান করার লোকের অভাব নেই, এবং ওনার সাথে অনেকের যোগাযোগ আছে। তারা সবাই যে সরকারের সাথে যুক্ত তা না, এদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, উনি এদের কথা শোনেন টোনেন। এর মধ্যে অনেক বাঙালি আছে, আবার সবাই বাঙালি নয়, এরকম রয়েছে। এরা ওনাকে বলেছে যে প্রস্তুতি ছাড়া তুমি ঢুকবে না, মানে একটা ওয়েল প্ল্যান্ড ব্যাপার না দর করিয়ে হুটপাট করে এইভাবে যদি ঢুকে যাও, তোমাকে জেলে নিয়ে যায়, হঠাৎ করে ফাঁসি টাসি দিয়ে দেয়, কিছু একটা কেন। উনি তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরছেন, এবং উনি অ্যাপিলও করতে পারেননি বা করেননি, যে কোনো যেটাই সত্যি হোক না কেন। মানে টেকনিক্যালি তো এই জায়গাতে আইনের দিক থেকে এই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এটা ভারতবর্ষের কোনো দল কেউই চায় না যে শেখ হাসিনা ফিরে গিয়ে ওনার বেনাজির ভুট্টোর অবস্থা হবে, উনি নিহত হবেন হয় কোনো জঙ্গি আক্রমণে, অথবা ওনাকে জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এটা কেউ চায় না। তো সবাই ওনাকে এটাই বলেছে যে বহিনজি আফসোস সমাজকে জাগিয়ে, এবারে চিন্তা ভাবনা করে প্ল্যান করে যাও, তার প্রস্তুতি নিয়ে যাও। এখন এই যে আপনি মহাযজ্ঞের কথা বলছেন, যে অনেকেই বলছে, আমি অনেকের কাছে শুনেছি এইসব বিভিন্ন লোকজন, অনেকের আবার আছে কি আওয়ামী লীগের একটা বাহাদুরি করার অনেকের ব্যাপার আছে, আমি একটু ক্রিটিক্যালি বলবো। হ্যাঁ, মানে সবাই নেত্রীকে দেখাবার একটা চেষ্টা যে আমি তার থেকে বেশি ক্ষমতাবান, আমি অনেক ভালো করে কিছু করতে পারবো। তো এগুলি করতে গিয়ে বিশেষ করে এই লন্ডন টন্ডনে আছে এরকম অনেক লোকজন, যে আমরা মানে 200 সাংবাদিক নিয়ে, হ্যাঁ 20টা বিমান নিয়ে ঢুকবো ইত্যাদি, এইসব কথা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। ওনার যারা নেতারা যাবে, আমাকে একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের খুব সিনিয়র লোক সাম্প্রতিক বাংলাদেশে ঘুরে এসছে, তিনি আমাকে বলেছেন कि बहन जी बोल रहा है 1000 आदमी लेके चला जाएगा, सब সিনিয়র নেতাদের নিয়ে উনি যাবেন। তো এটা কি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর একটা আন্দোলন, না এটা গান্ধীজির জেল ভরা আন্দোলন হচ্ছে? বহিনজি কি সব নিজের সিনিয়র লিডার নিয়ে সহা করে সোজা জেলে ঢুকে যাবেন? তো তাহলে এটা লাভ কি? তাহলে আওয়ামী লীগ আন্দোলন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কে পরিচালনা করবে? ইতিমধ্যে অনেক সিনিয়র লিডার জেলে আছে, তাদের অনেকের অবস্থা কিরকম তাও আমরা জানি। এর মতো লোকজন জেলে আছে যাদের প্রচুর বয়স। এত আজকের লোক না, 71-এর সব এক একজন মানে বিরাট ফিগার, আমির হোসেন, আবু টাবু, এই টাইপের লোকজন যারা পুরোনোদের মধ্যে তো আমু ভাইয়ের কথাই প্রথম আসে, কারণ সুরঞ্জিত দাও নেই, তোফাইল সাহেবও চলে গেলেন, হ্যাঁ রাজ্জাক ভাইও চলে গেছেন আগেই। তো যাই হোক, আর আগের যারা তারা তো সব আগেই নিহত হয়েছেন, 4 নেতাটা। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন বাকি যারা 2-4 জন 5 জন সিনিয়র লিডার এখানে বসে আছে,
এই নানক ভাইদের মতো, জাহাঙ্গীর কবির নানক, এরা সবাই যদি ওনার সাথে যারা গিয়ে জেলে ঢোকে, তো কি মানে মহাভারত হাসিল করবেন শেখ হাসিনা, সেটা তো আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ আ রিয়েল প্ল্যান? এবং এটা আমাদেরও অনেক লোকজন যথেষ্ট কনফিউজড যে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই যে লোকজন যাবে, হ্যাঁ, এটা একটা অনেকের ধারণা হতে পারে যে উনি ওখানে নামলে দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে, একটা গণবিস্ফোরণ হয়ে যেতে পারে। দেখুন ভাই, গণবিস্ফোরণ, মানুষের যতই রাগ থাক, যাই থাক, গোসা থাক, এটা সংগঠনের একটা ব্যাপার আছে, নেতৃত্বের একটা ব্যাপার আছে, যেটাকে আমি বলবো এক কথায় ইংরেজিতে বলতে গেলে, বাংলার সমতুল্য শব্দ খুঁজতে আমার একটু চিন্তা করতে হবে, মেকানিক্স অফ মোবিলাইজেশন। এই যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য যে প্রস্তুতি, প্রাক প্রস্তুতি, এই ব্যাপারটা কতটা কি চিন্তা ভাবনা করে সঠিকভাবে কোন রকম মানে প্ল্যান, কোন রকম নির্দিষ্ট চিন্তা ভাবনা কি করা হয়েছে, নাকি আমি গেলাম জেলে ঢুকে গেলাম, কোনো কাজ হবে এতে? এটা হাউ টু বি ওয়ার্কড আউট, এটা নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক লোকজন করেছে কিনা। আমার এখানে কিছুক্ষণ আগে ছাগল নাইয়ার এক বড় নেতা এসে বসেছিল, সে বলছে সেদিন শেখ সেলিমের বাড়িতে বিরাট বৈঠক হয়েছে, লোকজন আকাশ কুসুম বড় বড় অনেক কথা বলছে। এই লোক এই প্রশ্ন করেছে, এখানে তৃণমূল স্তরের নেতা, যে ওইখানে কি আমরা কি করব, কেমনে কি করব, আন্দোলনটা করুন, যে আগের থেকে গিয়ে কোনখানে জায়গা নিব, কেমনে, কেন এরা মেটিকুলাস ডিজাইনের যে মুভমেন্ট ইউনূস সাহেব যেটাকে বলেছেন, এগুলো অনেকদিন ধরে প্ল্যানিং হয়েছে। এবং আওয়ামী লীগের সরকার ঘুমিয়েছিল, আওয়ামী লীগের আমলে যে গোয়েন্দা ব্যবস্থা বাংলাদেশের, তারাও ঘুমিয়েছিল, তারা কেউ কিছু জানতো না, এরা আস্তে ধীরে সবটা হবে। আর এখানে জানান দিয়ে হুম হাম করে মহাযজ্ঞ করতে যাচ্ছে, তো মহাযজ্ঞ করতে গিয়ে মানে আগের থেকে আপনি মানে অপোনেন্টকে অ্যালার্ট করছেন। আপনার যে সরকার ওখানে আছে বা যারা অন্য আওয়ামী বিরোধী শক্তিরা আছে, প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ হুম হাম করে দেশে ঢুকছে। এইবার দেখবেন সবাই, যাদের নিজেদের মধ্যে এনসিপি, জামাত, এনসিপির সাথে বিএনপি অনেক গন্ডগোল, কিন্তু এখন সব এক হয়ে যাবে, সব এক হয়ে যাবে, এরা আসতেছে, এদের আটকাও, নাইলে ভেজাল আছে। তো এই জায়গাতে অনেক প্রশ্ন কিন্তু আছে। এই মহাযজ্ঞ যেটা বলছেন, এটা হতে পারে এই বিরাট প্ল্যান, অনেকে অনেক কথা বলছেন। আমি জানি ওই কি নাম, সিলেটের যে ছিলেন, মেয়র সাহেব ছিলেন আনোয়ার সাহেব, 20টা বিমান নিয়ে আমরা এখান থেকে রওনা। হুঙ্কার দেওয়া খুব সোজা মশাই, কিন্তু অন গ্রাউন্ড, আমি মিলিটারি এক্সপোজার আমার আছে, তো ওই যত প্ল্যানিং এ আপনি করেন, আপনার যদি লজিস্টিক্স ভুলভাল হয়, যে उधर में फौज जाएगा खाना कैसे पहुंचेगा, ওইটা যদি ওয়ার্কআউট না করে থাকেন, বিপদ আছে। আমি যুদ্ধ হেরেছি, তাই জন্য আই নো আওয়ামী লীগ ওয়ান্টস টু ডু সামথিং বিগ। আওয়ামী লীগ একটা বিরাট কিছু করতে চাইছে বড় স্কেলে, তার জন্য কতটা প্ল্যানিং হয়েছে সঠিকভাবে, এবং দেশে ভেতরে যারা রয়েছে আওয়ামী লীগের একটা বিরাট সংখ্যক লোক রয়েছে, বাইরে আর কজন আছে। তো এইটা এই দেশের ভেতরে, দেশের বাইরে, জেলের মধ্যে যারা আছে, এই সব মিলিয়ে ব্যাপারটা দাঁড় করাতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট অর্গানাইজেশনাল চ্যালেঞ্জ। আমি এইটুকু বুঝতে, মানে সাংগঠনিক দিক থেকে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। আওয়ামী লীগ অবশ্য ইতিপূর্বে অনেক কিছু ঘটিয়েছে, খুব বেকায়দা অবস্থা থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, সেগুলি আমরা জানি। কিন্তু এই ধরনের অত্যাচার, নিপীড়নের শিকার এর আগে আওয়ামী লীগ হয়েছে, এমনকি জিয়া এরশাদের সময়, আমার মনে হয় না সেটা সত্যি। এই ইউনূসের আমলে যেভাবে বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং যেভাবে একেবারে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে এগিয়েছে, এবং এখনো তো আওয়ামী লীগ ব্যান ইত্যাদি, মানে এখন আপনি চিন্তা করে দেখুন ভাই, আওয়ামী লীগ ব্যান, আপনি আওয়ামী লীগের মেম্বার হলেই তো আপনি গ্রেপ্তার হতে পারেন। আপনি যে একটা রাস্তায় গিয়ে গন্ডগোল করলেন তার জন্য গ্রেপ্তার হচ্ছেন তা তো না। বিকজ ইউ বিলং টু অ্যান আনলফুল অর্গানাইজেশন ইউ ক্যান বি অ্যারেস্টেড। ফলে এই জায়গাতে, আর আমি জানি যে বঙ্গবন্ধু হত্যার পরেও আওয়ামী লীগকে ব্যান হয়েছিল। জিয়া সাহেব এর আমলে আওয়ামী লীগকে ধর পাকড় সবই বুঝলাম, কিন্তু তখনও আওয়ামী লীগ তো ব্যান হয়নি। কিছু আওয়ামী লীগের লোক দেশ ছেড়ে পালিয়ে ভারতে, যেমন কাদের সিদ্দিকী টিদ্দিকির মতো লোকজন, যারা বীর মুক্তিযোদ্ধা, তারাই পারে এসেছিলেন। কিন্তু অনেকেই দেশে ছিলেন, এবং দেশে তারা মুক্তিযোদ্ধা বলেই তাকে জেলে ঢোকানো হবে, তাকে গলায় জুতোর মালা পরানো, এই পরিস্থিতি হয়। ইউনূস যেটা করেছে,
মুক্তিযুদ্ধের নাম ও নিশান, শুধু আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের নাম নিশান ঐতিহ্য সব মুছে ফেলার জন্য যা করা লাগে, হোয়াট এভার ইট টেক্স, হি হ্যাজ ডান। হি ইজ দ্য এনিমি অফ দ্য বেঙ্গলি পিপুল, হি হ্যাজ টু। আজকে সে ওখানে রাষ্ট্রপতি হওয়ার জন্য ওত পেতে বসেছিল, যে কোনো কারণই হোক তারেক সাহেব বুদ্ধিমানের কাজ করেছেন, আর ভদ্রলোককে রাষ্ট্রপতি করেছেন, আর চোরকে রাষ্ট্রপতি করেন। ইউনুস ইজ এ থিফ এবং ইজ এ ফ্রড। আমি দায়িত্ব নিয়ে বলছি, কে হরিদাস পাল, ডক্টর ইউনুসের সালা ভ্যান্ডের বেল্ট এখন হরিদাস পাল ইউনিভার্সিটি, আরে মশাই আমরা অক্সফোর্ড টক্সফোর্ড গেছি, এসব ভ্যান্ডের বেল্ট 5 টাকা দিয়ে জমা দেয়। তো যাই হোক, এই যে অবস্থাটা করেছে দেশের মধ্যে, এবং প্রতিহিংসার রাজ্য, আজকে আপনি জানেন যে চাঁদপুরে কি হয়েছে, আপনি নিশ্চয়ই খবর রাখেন, যে একদম পুরো ফ্যামিলি স্বর্ণ ব্যবসায়ী হাওয়া। কি হলো আপনার রংপুরে, তো আইন শৃঙ্খলা বলতে দেশে কিছু নেই। হ্যাঁ, মানে মোটামুটি অবস্থাটা হচ্ছে, আমি খুব আমার কাঁচা কুমিল্লার ভাষায় বলি, সে মাঝি আছে, যাত্রীও আছে, নৌকাও আছে, বৈঠাটা পানিতে পড়ে গেছে। তো এই নৌকা এখন ভাসতে ভাসতে কোন দিকে যায় আল্লাহ জানে। দিস ইজ দ্য কন্ডিশন অফ বাংলাদেশ, তাই তো? এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আপনার তারেক সাহেব মানে বেছে বেছে যত সব উল্টো পাল্টা লোক উনি নিয়ে সরকার করছেন। উনি নিজেও, যাই হোক আমি মন্তব্য করতে চাই, হুমায়ুন কবির মানে হিজ ফরেন মিনিস্টার ইজ এ ইউএস ন্যাশনাল, নাম্বার 2 ম্যান ডেপুটি ফরেন মিনিস্টার ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। এরা বাংলাদেশের স্বার্থ দেখবে না সাহেবদের স্বার্থ দেখবে? আপনি বলুন তো, আপনি কিছু বলতে চাইছেন মনে হয়? হ্যাঁ বলুন। একটু যোগ করি, আমাদের আরেকটা সাবজেক্ট ওটা রিলেট করবে আপনার এখনকার কথার সঙ্গে, যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার ভারত সফরের যে কথাবার্তাগুলো রয়েছে আর কি, সেই প্রেক্ষাপটে দেখলাম বিনা সিকরি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে, উনি আজকে খুব আফসোস করে বললেন যে ভারতকে যেভাবে অপমান করা হয়েছে এটা অনেক দূর গড়িয়ে গেছে। উনি কি বলতে চেয়েছেন আসলে? না, বিনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, উনিও আমাদের বইনজি সিনিয়র মানুষ, আমাকে খুবই পছন্দ করেন। উনি যখন থেকে রাষ্ট্রদূত তখন থেকে আমার সাথে সম্পর্ক, এবং বাংলাদেশ নিয়ে উনি কিছু লিখলে বা কোথাও কোনো বক্তব্য রাখতে গেলে তার আগে আমার সাথে খুব কম করে ঘন্টা খানেক টেলিফোনে আলোচনা করেন। বিনা সিকরির মোটামুটি এখনো একটা চেষ্টা আছে, উনি আমাদের অনেক অন্য অ্যাম্বাসেডার, তো আমি যখন ওখানে ছিলাম ওইভাবে না, উনি লেটেস্টটা খবর নেওয়ার চেষ্টা করেন। তো উনি যেটা বলছেন, উনি কিন্তু বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী, তারেক রহমান যখন ফুল ফর্মে হাওয়া ভবন করছেন টরছেন, সেই সময় কিন্তু উনি আমাদের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময় কিন্তু তারেক রহমান তখন কিচ্ছু না, হি ওয়াজ নাথিং ইন দ্য পার্টি, ওয়াজ নাথিং ইন গভর্নমেন্ট, কিন্তু তাকে খুব সমাদর করে দিল্লিতে আনা হয়েছিল। তারপরে রেজাল্টে কি হয়েছিল, এই হাওয়া ভবন, এই তারেক রহমান তার সাঙ্গ পাঙ্গ লুৎফুজ্জামান বাবর টাবররা, হ্যাঁ, যারা অত্যন্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত, তারা কিন্তু এই 10 ট্রাক অস্ত্র আনার প্ল্যান করেছে। সেটা কেন ধরা খাইছে ওইটা আমি আপনাকে পরে, ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আমাদের একটা অপারেশন ছিল, যাই হোক, একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, বাট এনিওয়ে পয়েন্ট ইজ, যাকে এনে এত খাতির টাতির করালো, তারপরে সে হাওয়া ভবনে বসে এইসব চক্রান্ত করছে যে এই অস্ত্র আসবে বাংলাদেশের জেহাদিদের জন্য এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী আলফার জন্য। এইবারও তারেক সাহেবের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক করা, মানে যে অভিযোগটা ভারতের বিরুদ্ধে আসে যে ভারত সব বাংলাদেশে এক ঝুড়িতে ডিম রাখে, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া ভারত কাউকে চেনে না, রং। যেমন বাজপেয়ী সরকার বেগম জিয়ার সরকারের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, হ্যাঁ, এই 10 ট্রাক অস্ত্র এসে ভারতের ঘুম ভেঙেছে যে ভারতের সত্যি আওয়ামী লীগের বাইরে এতে কোনো বন্ধু নেই। আমি এই কথাটা সবসময় বলি, দিল্লির আমার অনেকে শর্মাজি ভারমাজি এরা নেই এক বাস্কেট মে সব আন্ডা রাখনা ঠিক নেই, আরে ভাই বাংলাদেশ মে একই বাস্কেট হয়, আওয়ামী লীগের বাইরে আমার কোনো বন্ধু নেই, এটা আমি জানি। এগুলি এখন দিল্লির লোকজন নানা রকম কথা বলে, এরা বাংলাদেশকে বোঝেনি। শেখ হাসিনা খালেদা যে এরপরে আরেকটা নেতা নেত্রীর নাম বলতে পারলেন, দেখবেন হাওয়া। তো বিনা সিকরি তা না, বিনা সিকরি যথেষ্ট খোঁজ খবর এখনো রাখেন, ওনার একটা চেষ্টা। বিনা সিকরি যেটা বলেছেন, আমি সর্বান্তকরণে ওনার বক্তব্য সমর্থন করি। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, কেন জানেন ভাই? এখানে যদি তারেক রহমান প্রথমেই বলে দিত না, আই উইল নট গো টু ইন্ডিয়া নাও, নো প্রবলেম, উনি ভারতকে ল্যাজে খেলিয়েছেন। ল্যাজে খেলানো বোঝেন তো, যে এই যাচ্ছি যাবো, তবে এই বাট এই কন্ডিশন। আর শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, এটা তো ভারত সরকারের কোনো ব্যাপার না।
ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেখানে প্র্যাকটিক্যালি ভারতীয় সদস্যের সংখ্যা 20%-এরও কম, 20% ম্যাক্সিমাম, সবই তো ফরেন জার্নালিস্ট। তারা ভারত সরকারকে বলেছে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি, শি ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আমরা ওনার সাথে কথা বলতে চাই। এখানে উনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কজনকে ইন্টারভিউ দেবে। সো উই ওয়ান্ট হার টু অ্যাড্রেস এ প্রেস কনফারেন্স। সেটা ভারত সরকার মেনে নিয়ে এটা করেছে। এটা ভারত সরকারের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটাকে ইস্যু করে যে হবে এই খলিল সাহেব, সালাউদ্দিন সাহেবরা সব না, তারেক সাহেব ভারত যাবে না, ভারত এই করছে, তো যাবে না পরিষ্কার প্রথমে বলে দাও, ডোন্ট কাম। তুমি কি আমার জামাই নাকি, আমার দুলাভাই নাকি? সারা আসবা না তো আসবা না, বাট ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারপর এসে বললো হাত কষলে আমার ডিজেল লাগে মিয়া, আমার বিদ্যুৎ লাগে মিয়া, তখন ভালো করে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে। বলা হবে এক মাস গ্রিড মেনটেনেন্স হোগা ভাই, কই বিজলি নেই। এই জায়গাতে একটাই কথা, যে প্রবলেমে যখন পড়বো তখন হাত কষলে আমার ডিজেল লাগে, তখন জয়েন্ট সেক্রেটারিকে ইন্ডিয়াতে পাঠায় দিবা। আর এদিকে মাস্তানি যে আমি ইন্ডিয়াতে গেলাম না। শোনো, মাস্তানি যদি করো, মাস্তানি করতে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। তারপরে কিন্তু দণ্ড এবং ভেদ। তার মানে ধোলাই আর ওই যে চাণক্য বলে গেছিল ভেদ সর্বোত্তম।